গাম্ভীর্যতার ছিটেফোঁটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুচকি হাসি। তোহা তখনও ভয় মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নতমুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতিমধ্যেই শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাস্যোজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারেই স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো নানা, পড়তে জানে না, তাই আর কি, বলে অবিলম্বে তোহার বামপাটা নিজ হাঁটুর উপর তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন। খানিকটা দুষ্টুমি করে ফিচলে গলায় বললেন, মনোয়ারা কেউ আমি এভাবে আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনামাত্রই হেসে ফেলল তিহান। চমৎকার সুন্দর নজরকাড়া হাসি। সুপুরুষ চেহারার মাঝেও কোথায় যেন একটু লজ্জাভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জায় আর ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হবার অবস্থা। মনোয়ারা তাদের নানুর নাম। তথাপি নানার কথার মানে, ইঙ্গিত, ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। তোমার নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? তবে? নিছক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান। বিয়ের পর প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল বুঝলে। বিয়ের 2-3 মাস অবধি প্রয়োজন ছাড়া কথাই বলেনি আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক। বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলা বাড়ি ফেরার সময় আলতা, শাড়ি, চুড়ি নিয়ে আসতাম। পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুজে সহ্য করত। আরক্তিম লাল আভায় ছেয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল। বউ হলেও কয়েক মাস পর্যন্ত ব্যক্তিগত প্রেমিকাই ছিল সে আমার। আরে বাহ নানা, তুমি দেখিবলেই 2 ভ্রু দুবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠছে মন। মনে চাচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে। তবে তিহানের সাথে আগেই কথা হয়েছে তার, তাই এ বিষয়ে এখন আর কিছু বললেন না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তিনি তোহার মাথায় হাত রেখে স্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা। এমন যত্ন সবার ভাগ্যে থাকে না, বুঝলে? ওরে মৃদুভাবে মাথা নাড়াল তোহা। নানা নাতির লাগামহীন কথাবার্তায় রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কৌশিককালেও এখানে বসে আলতা পরত না সে। এরই মাঝে তিহান যেন তাকে আরও একটু লজ্জার হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা। মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সেই চাহনি যেন আগুন ঝলসানো কণ্ঠে বারবার বলছে, আপনার কি একটুও লজ্জা নেই? তিহান নির্লজ্জের মতোই হাসল। নিজেই তোহার হাতটা টেনে আঙ্গুলের উপর অংশগুলায় আলতা ভারতে শুরু করতেই লজ্জায় ঠোঁট চেপে ধরল তোহা। মনে হচ্ছে এখন ছুটে চলে যেতে পারলে ভালো হতো। তবে এমনটা করলে খুবই বিশ্রী বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরেই উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে বললেন, প্রণয়ের পথটুকু তো অনেক চলেছ, এবার একটা স্থায়ী গন্তব্য পৌঁছানো উচিত কিন্তু। অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা, আমি ভেবে দেখব নানা। মাঝপথেই ধীরকণ্ঠে ওর দিল তিহান। নিজাম সাহেব চলে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল তোহা। ঝাঝালো কণ্ঠে বলল, আপনার কি মাথা গিয়েছে পুরো? নানার সামনে এমন করে কেউ? না জানি উনি কি ভাবল। আল্লাহ, তোমার কি মাথা গেছে? উনার কথা শুনে বুঝনি কিছু? অদ্ভুত। এটাও তো আপনার কাজ। নির্লজ্জের মতো নানাকে বলেছেন সি। আমি কিছু বলিনি। উনি এমনই বুঝেছে।
তারপর নিজেই জিজ্ঞেস করেছে, তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল তিহান। তার এতটুকু কথাতেই কণ্ঠনালী আটকে গেল তোহার। পরমুহূর্তেই নিজেকে সামলে নিল সে। তারপর আগেই মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে সবার সামনে ওভাবে খাইয়ে দেয়ার? আবার আম্মু জিজ্ঞেস করলে ওর কি দিলেন? আমিই খাইয়ে দিই খালামনি। ওর হাত মাখবে শুধু শুধু। তিহানের মতো করে কথাটা বলে থামল তোহা। পরমুহূর্তেই দ্বিগুণ মেজাজ দেখিয়ে বলল, আপনার কি আম্মুকে এতটাই বোকা মনে হয়? তোহার কথাটার প্রতিক্রিয়া দেখাল না তিহান। ততক্ষণে তোহার 4 হাত পায়েই তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপর রাখল তিহান। তোহার হাত পা লাল রঙে রাঙানো, পরনে হলুদ কামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরের কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেমে মেতেছে। তিহান একদৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকল। পর তোহার হাত দুটো মুঠোয় নিয়ে মাথা অল্প ঝুঁকিয়ে হাতের উল্টো পিঠ নিজের কপালে ছুঁয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, দীর্ঘ প্রেমকাহন পূর্ণতা পাক। এই মুমূর্ষ প্রেমিকের অপেক্ষার অবসান হোক। তুমি শুধু আমার হও। বারান্দার গোলাকার জায়গাটা ছেলে মেয়েদের খোশগল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিংয়ের পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আছে তুর্য। অপর পাশে স্বর্ণালী। তিহান বসেছে সাইফ আর নুহাসের মাঝে। অনেকটা বৃত্তাকারেই আছে তারা। তোহা উদাসমুখে সাদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘনকালো হরিণী চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো জলদিঘিতে সাদা শুভ্রপরী ডানা মেলে স্নান করছে। ঠোঁটের কোনোটা একটু প্রসারিত হল তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়াই তোহার দিকে। ভ্রু কুচকে মজার ছলে সে বলল, আলতা টালতা পরে তো একেবারে বউ সেজে বসে আছিস তোহা। ব্যাপার কি? তুর্য ভাইয়া, তোমার বোনের মতলব তো ভালো ঠেকতেছে না আমার। নুহাসের কথায় হাসল তুর্য। কি রে, আলতা পরেছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারল তুর্য। এতক্ষণে ধ্যান ভাঙল তোহার। কথাগুলো কানে ঢুকেনি, তার উপর তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরও হতবিহব্বল হয়ে পড়ল সে। নড়েচড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বললে তোমরা? এবার যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েকগুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, এবার তো 100% শিওর ভাইয়া, তোমার বোন নির্ঘাত প্রেম করে। বেখেয়ালি হওয়াই এর প্রথম লক্ষণ। এবারও নুহাসের কথা হেসে উড়িয়ে দিল তুর্য। তোহার মন তখন আবারও অন্যমনস্ক হয়ে পড়েছে। অকারণেই মন খারাপ লাগছে। মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও এই অকারণটা সব দখল করে বসে আছে। এরই মধ্যে সবার জন্য চা দিয়ে গিয়েছে মনোয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কিট। বিস্কিটের উপর চিনি দেয়া। খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতের তুলে নিল তোহা। কাচের কাপের হাতলে না ধরে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছেকাও খেল আঙ্গুলে। তার সেদিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশের সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখেই একান্ত আপন করে নিতে। ধ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতেই কেউ হাতের কবজি ধরে ফেলল তার। চকিতে তাকাল তোহা। তিহান সাথে সাথেই তার হাত ছেড়ে গলার স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো? দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবল, আচ্ছা, তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে? পরমুহূর্তেই ভাবনাটা হেসে উড়িয়ে দিকে মনে মনে বলল, ধুর।
এই লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবছা অন্ধকার পুকুর পার, ভুতুড়ে নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারেই কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। শহীর স্বচ্ছ পানিতে এক দুইটা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভিতরে। ভরা আড্ডার আসর থেকে সেই নেমে এসেছে চুপিসারে। কারণ মন ভালো না, সব কেমন পানসে লাগছে। পাড়ের দিকে এক কদম এগোলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এটাই মাছটাছ নেই। শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করেছে নানা। যদিও অন্ধকার, তবুও স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ। চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরিয়ে একবার তাকাল। শুধু সেই নয়, সেখানে উপস্থিত সবাই তাকাল। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকল। তিহানের কপালে গভীর ভাঁজ। পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানেই তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলকে সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে সে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, তিহু কোথায়? চারিদিকে পানি। পুকুরটা বেশ গভীর, তার উপর গুমোট অন্ধকার। দুহাত মেলে ঝাপটাচ্ছে তোহা। এখনো ডুবে যায়নি। সেই সাঁতার জানে। তার যখন 15-16 বছর ছিল তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরের তেমন পুকুর টুকুর নেই। কোনো জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে নিয়ে গিয়ে টানা 20 দিনে সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে, মন মস্তিষ্কে নিপুণভাবে জেঁকে বসেছে। হাত পা কাঁপছে। সাঁতরানোর ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবুও হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছাতে পারুক, অনন্ত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটছে তিহান। তার পা কাঁপছে। মাথায় কাজ করছে না কোনো কিছু। সবকিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না এতটুকুও। তার পিছে পিছে বাকিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এভাবে কই যাচ্ছিস সবকটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনো পুরোপুরি ঠাউর করতে পারেনি সে। তাকে ফ্যালফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফাক বাড়িয়ে ওর দিল। তোহা বোধহয় পুকুরে পড়ে গিয়েছে খালামনি। আমরা শিওর না। কিহ বলে আতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তুর্য নেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখেই সাইফ এগিয়ে গেল। আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু। বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। শেষ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করল সে। হাল ছেড়ে দেয়ার আগমুহূর্তে পানিতে আরও একজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশলাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল। সামনের কালো অবয়বের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণ কণ্ঠে ডাকল, তিহান, ধরুন আমাকে। কথাটা পুরোপুরি শেষ না হতেই দুহাতে তোহাকে ঝাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথেই সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমিষেই কেটে গেছে। তবে শক্তি পাচ্ছে না।
তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করল, তবে সফল হল না। আর একটু হলে সে নিজেই জ্ঞান হারাতো ভয়। তুর্য ততক্ষণে ফেনের ফ্ল্যাশলাইট সমেত পুকুরের সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই, আমি আসব? না, তুই দাঁড়া ওখানেই, আমি পারব, আসতেছি বলে তোহাকে পাজাকোলা করে কোলে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবানা, আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাপা কণ্ঠের বাচ্চাসুল ভাবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পারে উঠে মাটির উপরই বসে পড়েছে তিহান। তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপচুপি ভেজা জামায় শরীরের অবয়ব স্পষ্ট। গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসছে। তাড়াহুড়োয় সেটা আর আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছের দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় ওর দিল, না, জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো, বলেই চোখজোড়া বোজল তিহান। এই সন্ধ্যাবেলা এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি। করলে হয়তো এমন হতো না। এরই মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকের লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে দুহাতে লুকিয়ে আগলে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামনি, কেঁদো না, ও আরো ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছ। তিহান মাথা ঝুঁকাল। ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামনিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়া নিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে। প্রেশার বেড়ে যায়। তারা ভেতরে চলে যেতেই আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে কোলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল, আমি পারব। দাঁতে দাঁতে চেপে অগ্নিচোখে তাকালো তিহান। শুধুমাত্র ফুটবল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ। নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগেই একে দু-চারটা চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিলে তোহা আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার। ঠোঁটজোড়াও আপনা আপনিই বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়েই রুমে ঢুকল। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামাকাপড় বের করছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামাকাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটাও হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। টপ তো একটা শ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ পুকুরে পড়ে গেলেও কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একবারও তাকে বের হতে দেয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান।
অন্য কেউ নেই রুমে। আতিয়ার করা বকার উপর আছে সে। তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে আজ। দু একটা থাপ্পড় যে এখনো গালে পড়েনি এই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকার শিকার এখন অবধি হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেলল? ইস, আপনি করেই তো বলে সব সময়। আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তোহা? তোহা ওর দিল না, চুপচাপ ভাত চিবাতে লাগল। মাকে এ ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলাই শ্রেয়। কখন যেন দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদাই এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখিয়েছিলাম আমি, খালামনি? কি লাভ হলো বলো তো? ফুঁসি উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি সত্যিই পারছিলাম না তিহান ভাই। পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকাল। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে। তবে আতিয়া সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মনই যদি ভালো না রাখতে পারি তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এত ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে। রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারের সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো এঁকেবেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমা চাঁদের আলোর ঝলকানিতে পুরো উঠোন বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে দুহাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমেই তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সেই যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে। তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12র ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত। আশেপাশে একটা কাকপক্ষীও চেঁচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে কোনো ঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণভরে শ্বাস নেয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনোরকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে। কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকা কাশি শব্দে চমকে চোখ মেলল তোহা। চকিতে পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময়ে একেবারেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি জাপটে ধরল তোহাকে। মাথায় ওড়নাটা আরও একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু, তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাপা কাপা কণ্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে। যেন রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকা একটা অন্যায় আর আরমান সাহেব তাকে হাত নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন,
চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরো একটু লজ্জায় পড়ে গেল। কি ওর দিবে? সে তিহানের কথা ভাবছিল। এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরও একটু গুটিয়ে দাঁড়িয়ে আটসাট স্বরে ওর দিল। কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুব দরকার। নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটল। আরমান সাহেব গলা ঝেড়ে নীরবতা ভাঙলেন। বললেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাইবোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিছু নেই। বুঝতে পেরেছ? তোহা উপর নিচে মাথা নাড়ালেও ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অবধি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু। বিনীত গলায় ওর দিল তোহা। তবে এবারও বোধহয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না। তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথার মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই রাতের বেলা বাবা এসব কেন বলছে তার অর্থোদ্ধার করা মোটেই সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরো ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না। কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতাই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকল তোহা। পর বজ্রহতের ন্যায় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে ওর দেয়া উচিত? বুঝতে পারছে না। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না। নীরব হয়ে গুমরে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুললেই অনর্থ হয়ে যাবে, উল্টাপাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। পর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে কি আমি ওরটা হ্যাঁ ধরে নিব? এবার আর চুপচাপ থাকতে পারল না তোহা। এখনো চুপ থাকলে তিহানো নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্তু মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়াল তোহা। লজ্জার রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন। যেন বুকের কোনো একটা পাথর নেমে গেল নিমিষেই। তোহাকে ঘুমাতে যেতে বলতেই একছুটে জায়গা প্রস্থান করল তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইলেন কালো আকাশের পানে। পরের দিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল একছাক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরপরই।
ঘুরে টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্য মুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা, তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বলো আমি ঘুমাচ্ছি। বিরক্তি সমেত ওর দিল তোহা। ওর দিয়েই শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কালরাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটা ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে ওর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় সাদা ওড়না, একেবারেই সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখেই মিটিমিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি। জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে গেল তোহা। লোকটা শুরুটা করেছে কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যারপরনাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদও। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশিই মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন। বললেন, পরিয়ে দাও। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকল। আচমকা এমন একটা ঘটনাটা বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হল তাকে। যখন বুঝে উঠল তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকাল সে। লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য। বাস্তবিকই ঘটছে, কোনো স্বপ্ন নয়। মনে মনেই কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করল তোহা। তার জীবনের এই অতি আকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময়ে হুট করেই সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেইনি। তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙুলটা মুহূর্তেই জলজল করে উঠল একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জলজল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলতে হল না। তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করল না তোহা। দু আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিল। আরও চওড়া হল তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগেই এক ফোঁটা নোনাজল টুপ করে গড়িয়ে পড়ল সেই হাতের উপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে।
তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টিমুখ করল সবাই। এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানত এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া। তোহার অবস্থা তখন শোচনীয়। প্রচণ্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি। এই সব যে এই পাশে বসা লোকটার কারসাজি তা বুঝতে একরত্তি অসুবিধা হল না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছুটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কৌশিককালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না হাসির ঝলকানিতে। লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন। অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকাল না, হালকা মাথা নাড়াল শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ও আল্লাহ! খানিক বাদেই তিহানের ইশারায় তোহাকে রুমে দিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তাদের মধ্যেকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহাস, সাইফ, তুর্য এমনকি স্বর্ণালীও স্বাভাবিক। যেন তাদের কড়া আদেশ দেয়া হয়েছে যাতে তোহাকে কোনোরকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানার বামকাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা। চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই। ঘরের নীলরঙা ডিমলাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙ্গুলে জলজল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনো চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলেই তিহান পরিয়ে দিয়েছে তাকে? হঠাৎ করেই কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটাও পেরিয়ে ফেলল নিমিষেই। জীবন কি এতই সহজ? সবকিছু কি এতটাই বাধাহীন? কারো জন্য হ্যাঁ, আবার কারো জন্য হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধানিষেধ, চড়াই উতরাই সৃষ্টি হতে দিবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও প্রশস্ত বুকটার নিচে তাকে আগলে রাখবে সবসময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিঁড়ল তোহার। ভ্রু কুঁচকে বালিশের পাশ হাতড়াল সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তেই ভেতরটা একটু কেঁপে উঠল বোধহয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্ভিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠে বসল। সেকেন্ড পেরিয়ে যেতেই আবারও সউদ্যমে ফোনটা ভাইব্রেশনের হতে শুরু করল। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করল তোহা। এখন নিশ্চিত একটা রামধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা। পর গলা খাদে নামিয়ে মৃদুস্বরে বলল, জি। ওপাশ থেকে টপতনি শ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না আর। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানা নামতে নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছি বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দায় তখন ঠান্ডা শীতল মনমাতানো বাতাস। বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতেই গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতির সাদা ওড়নাটা আষ্টেপিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে যেয়ে দাঁড়াল।
তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়াল তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘুরাল বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে একঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা। বলল, আপনি এতরাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল সেজন্য ডেকেছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই ওর দিল তিহান। তোহা এক পলক তাকাল, মুহূর্তেই ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। খট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না। বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে কিছুতে। এত ভয় পাও কেন? তোহার মধ্য কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীত দৃষ্টি বারান্দার ওপাশে চেয়ে রইল। হাফ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলেই তোহা সন্দিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগেই জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকাল। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগল। ছাদ ভর্তি চাঁদের আলো। পাশের একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকেছে। মাথা ঝিমঝিম করছ তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি। আংটি পরানো হাতের 4 আঙ্গুলের অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে একদৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীনভাবে। যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা। বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকাল। আবার মাথা নামিয়ে আংটিটায় বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে বলল, সুন্দর লাগছে, তাই না? তিহানের খেই হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে ডাকবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান। হাতের উল্টোপিঠ গালে ছুঁয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা ওর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্য একান্তে ডাকা তুমি ডাকেই লজ্জায় শেষ হয়ে যায় সে, আর সবসময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকব না। বিয়ের পর ডাকব। নয়তো আমার তুমি ডাকটায় অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার পরমুহূর্তেই তোমার লজ্জারাঙা আরক্তিম চেহারাটা আর দেখতে পাব না। তা কি হয় বলো? কেটে গেল আরও কয়েকটি মাহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙের সম্মোহিত দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্য কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে, আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো ওড় দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই তাড়াহুড়ো করে বলল, কি করছেন? আরও কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙ্গুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবিকই সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়েই সবসময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না, ছোটমুখী ওড় দিল তোহা। তিহান হাসল।
তোহার একগালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল, জানো, তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেয়া চোখের মায়ার মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারব তো লাজুকলতা? তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরেতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার যে অত সাধি নেই। তার ভাবনার মাঝেই তিহান এক বুক আবদারমাখা ছেলেমানুষী স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দিব। ঠিক আছে। তোহা এক মুহূর্ত দেরি না করে ওর দিল। আচ্ছা, দিন। বাতাসের বেগ বেড়ে গেছে। গাছের পাতা নড়ার শাঁসা শব্দ হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটা পড়ে গেছে। খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তোহাকে। কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘোমটায় মানায় খুব। শরৎকাল মানেই শুভ্রপ্রহরের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতিকন্যা। নীলসাদা পরিবেশ জুড়ে শুভ্রমিতার আদুরে হাতছানি। তার ডাকে যে সাড়া দিবে সেই সাদা কাশফুলের শুভ্রমায়ার জড়িয়ে যাবে আষ্টেপিষ্টে। তোহারা ঢাকা ফিরে এসেছে দুদিন হয়েছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকেই ফেরার পথে রওনা দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসেও ছুটি নেই, সেজন্যই তাড়াহুড়ো করে ফেরা। ঢাকায় এসে আবার সেই ধরাবাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজ যাওয়া, পড়াশোনার ব্যস্ততা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে। কলেজ থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকেল থেকেই প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লিখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। বুড়ো আঙ্গুলের চামড়া ডেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই টুংটাং শব্দে বিরক্তি এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে এক দুটো মেসেজ। ভ্রু কুচকাল তোহা। নিতান্তই কৌতূহলবশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতেই বিস্ময় মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল সে। সেই দিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি। এগুলো কখন তোলা হয়েছিল তোহা খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। দুআঙ্গুলে একটু জুম করল ছবিটা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে। আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না। শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেদিকেই মণিমুগ্ধকর দৃষ্টি ক্ষেপ করে সমহিমায় কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসল। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালীর মেসেজগুলায় চোখ বুলাল। স্বর্ণালী লিখেছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছিলেন তিহান ভাই। উনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো, শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসল তোহা। লিখল, আচ্ছা আপু, বলে দিব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিছালা কালো রাস্তার দিকে নির্বিকার চাহনি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে অগোছালো বেনি করা। গায়ের ওড়না বাতাসে উড়ছে। বৃষ্টির ছাট এসে পড়ছে চোখে মুখে। ঠোঁট ভিজিয়ে দিচ্ছে।
গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতের উল্টোপিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকেই খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই। তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করল। এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হল না তো? পরক্ষণেই আবারও ভাবল, না, তিহান তো গাড়ি করেই আসবে। বৃষ্টি হওয়ার বিশেষ সমস্যা হওয়ার কথা না। তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ায় খানিক বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করল সে। প্রথমবার রিং হতেই কল কেটে গেল। হাসল তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে। এমনটাই হয় সব সময়। সে ফোন দিল, তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনের টাকা শেষ না হয়। ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করল তোহা। ওপাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধহয় একটু হাসল। তোহা ঠিক বুঝতে পারল না। ঠোঁট উল্টিয়ে আবারও জিজ্ঞেস করল, হ্যালো, শুনছেন? এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসেই পড়েছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান। তোহা আমতা আমতা করল কিছুক্ষণ। বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল, শোন। ফোনটা কান থেকে দূরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকেও বৃষ্টির অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিন ক্রিন হর্ন সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আভাস। নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবা? নিয়ে আসব? ফোনের এপাশেই খিচে চোখ বুজে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে। আর এই তুমি ডাকটায় তো কখনো পুরনো ভাবটা আসে না। যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো। তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে সে ওর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে। বলেই খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতে মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তার দেখায় মনোযোগ স্থাপন করল। 15 মিনিট যেতে না যেতেই একটা রিকশা থামল মেইন গেটের সামনে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসল তোহার। রিকশা থেকে কাকভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে। চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করল। মানিব্যাগে পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকল তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভেতরের দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে দেখা গেল তিহানকে। এর মধ্যেই একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহাও আর দাঁড়াল না। ফতাফত পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তিহান তখন মাত্র সিঁড়ির বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে ওর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছ আম্মু? আতিয়া তাকাল। তিহানকে চোখে পড়তেই আতকে উঠে বলল, এ মা, এই রাতের বেলা এভাবে ভিজেছিস কেন বাবা?
ঠান্ডা লেগে যাবে তো। গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলোয় হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, মা বাবা বাসায় নেই খালামনি। গাড়ি নিয়ে বাবার কোনো এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকের রাস্তাঘাট ভালো না, বৃষ্টিতে পানি জমে যাচ্ছে তাই অবস্থা। ফোন করেছিল, কাল সকালে পানি নামার আগে ফেরা সম্ভব না। বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার থেকে ব্যাগ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি? তুই তাহলে কিভাবে কি করবি? আপা তো মনে হয় কিছু করে রেখে যায়নি। ভিজে ও গিয়েছিস, ফ্রিজে খাবার আছে খালামনি, সমস্যা হবে না। মুচকি হেসে ওর দিল তিহান। তোহা, তুই যা তো ছেলেটাকে গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবারও তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল। কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহা সায় দিয়ে মাথা নাড়াল। বিনা বাক্য তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতেই দুর্বোধ্য হাসল তিহান। আতিয়া উদ্দেশ্য করে বলল, একটু পরেই ওকে পাঠিয়ে দিচ্ছি খালামনি। আতিয়া চলে গেল। সে চলে যেতেই ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতেই নিলেই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। ওর না দিয়ে ধীরে সুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখল। কাদা পানি লেগে আছে সেগুলো তো। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়াল। দাঁতে দাঁত চেপে সেদিকে তাকালো তোহা। মুহূর্তেই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে চুলোয় গরম পানি চড়াল। তিহান শাওয়ার নিবে এখনই। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝেই তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। দেরি করল না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামা নেই, উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়। চাদর ভিজে যাচ্ছে সেদিকে খেয়াল নাই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামাল। গুটি গুটি পায়ে দ্রুত এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো। বলে শার্টটা লন্ড্রি বিনে রাখল সে। তিহান এক পলক তাকাল। ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রুকুটি করে তাকাল তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শাওয়ারে যাচ্ছি। বলেই হাতে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল তিহান। দরজা লাগানোর আগমুহূর্তে তোহা এক হাতে দরজায় ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়েই ভিজেছেন তাই না? তিহান অমায়িক হাসল। সেই হাসির মানে মুহূর্তেই বুঝে গেল তোহা। তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নির্নিমেষ চেয়ে রইল দরজার দিকে। চুলায় ফুটন্ত পানি টগবগ করছে। আগুনের ভয়াবহ আছে রান্নাঘর ভ্যাপসা গরমে ছেয়ে গেছে ইতিমধ্যেই। ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুটো কাপড়ের ছাপি দিয়ে ধরে পাতিলাটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দিব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে ওর দিল, এখন খোলা যাবে না, পানি লাগবে না, যা। তোহা আবারও চেঁচিয়ে উঠল। দাঁত কামড়ে বলল, আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে।
খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করল তোহা। তার অপেক্ষার প্রহর আরও বৃদ্ধি পাওয়ার আগেই ছিটকিনি খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল, আঁচ লাগবে কেন? কাপড় দিয়ে ধরিসনি? বলেই তোহার হাতের দিকে তাকালো তিহান। হাতের ছাপি দেখে তোহার চালাকিটা নিমিষেই বুঝে গেল সে। চোখের মনি সরু হয়ে এলো। তোহা এগিয়ে এসেছে ততক্ষণে। তার দৃষ্টি মেঝের দিকে। তিহানের পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা টাওয়াল। গা ভেজা। টুপটুপ করে পানি গড়াচ্ছে। সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার। মাথা নিচু করেই সে তাড়া দিয়ে বলল, সরুন। তিহান সরে দাঁড়াল। তোহা দুকদম ওয়াশরুমের ভিতর বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ধুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময়, কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎ এই আচরণের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা আর একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, দরজা আটকালেন কেন? তিহান আগাল। একটু একটু করে প্রায় অনেকটা কাছে গেল। তবে অবশ্যই অনেকটার বেশি নয়। তোহার ডান হাতটা আলতো করে টেনে ধরে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, হাতে আঁচ লাগছে তাই না? তোহার নির্বাক। তার সহির্দৃষ্টি তিহানের লোমশ বুকে। তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহার কাঁপছে। তার ঠোঁট কাঁপছে। চোখের পাপড়ি কাঁপছে। মন কাঁপছে। ভেতরে ভেতরে সে মানুষটাই ভীষণভাবে কাঁপছে। এই লোক তার মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনোদিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়েও লোকটা কিভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে? কিভাবে? ভাবতে ভাবতেই তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহান চোখ থেমে গেছে অনেক আগেই। দৃষ্টিজোড়া তোহার মুখের প্রতিটা ভাঁজ লক্ষ্য করছে মোহাচ্ছন্ন ঘোরে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী দিয়ে তোহার চিবুক উঁচিয়ে তিহান আবিষ্টভাবে বলল, অপরূপ। এই একবাক্যর ছোট্ট প্রশংসাটাই যেন তোহার কানে ঝংকার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হল তার। কয়েকবার ঢোক দিল ও শুকনো গলাটা ভিজল না। এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভেতরে। প্রেমিকের প্রশংসার ভেজে সব শুকিয়ে খা খা করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করল, যেতে দিন। তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের। তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটুও। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুম জুড়ে আবছা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। উষ্ণতার ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহার ঠোঁটের উপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঠোঁটগুলো বোধহয় এখনো কম্পমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগেই একছুটে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুড়ে নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘুরাতেই মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত। কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল, ফ্রিজে খাবার রাখা আছে খালামনি, সমস্যা হবে না। তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা। এই সারাদিন খাটাখাটনির বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মিলে? মোটেও না। একা একা বিড়বিড় করতে করতেই সেগুলো বের করল তোহা। গরম করার জন্য চুলোয় চড়িয়ে দিয়ে আবারও ফ্রিজ খুলল। দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানদের চার স্টোভের চুলা বিধায় এখনো দুটো খালি আছে।
পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটল সে। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের উপর। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে ভাত ডাল সহ সব সাজিয়ে রাখল টেবিলে। কাজের মাঝেই সে ফুচকার প্লেট খালি করেছে। কাজ শেষে সে গেল তিহানের রুমে। লোকটা এখনো বের হয়নি। পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে। তিহানের রুমের অবস্থা একেবারেই অগোছালো। সেন্টার টেবিলে কাগজের ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ঝাড়া হয়নি। চাদর কুঁচকে আছে। যদিও সবসময় এই ঘরটা শৌখিনভাবে সাজানো থাকে, তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার। অফিসে প্রেজেন্টেশন ছিল তিহানের। সকালে কলেজ যাওয়ার সময় বলেছিল তাকে। সেজন্যই হয়তো টেবিল ভর্তি কাজপত্রের আলুথালু অবস্থা। ছোট্ট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তেই বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল, এখনো যাসনি কেন? খালামনি চিন্তা করবে তো। বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা। মাথার এলোমেলো ওড়না টেনে নিতে নিতে বলল, চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথে আছি। তিহান হাসল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহার সোজাসাপটা ওড়ে আবারও হাসল তিহান। চুল মোছা শেষে টাওয়ালটা সোফার পিঠ ঠেকানোর জায়গাটায় মেলে দিতেই তোহা বলল, রাতের খাবার খাবেন না? খাবো, গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? কথা শেষ করে কিছু একটা ভাবল তিহান। তারপর বলল, না থাক, রান্নাঘরে গরম। তুই এখানেই বসো। তোহা তাকাল না। তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিমও ভেজে রেখেছে। তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধ্যান ভাঙে তার। চুপচাপ যে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়। ডাল দিয়ে ডিম ভাজাটা এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ যায় একপাশে কেটে রাখা লেবুর দিকে। আতকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে। আমি কেটেছি। আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকায়। কাট কাট কণ্ঠে বলে, হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়। মুখ লটকিয়ে হাত মেলে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলে, কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান। তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশের চেয়ার টেনে বসে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানল কি করে? কোনো ব্যাপার? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞেস করে তিহান। তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সহজেই। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতেই তিহান হেসে ফেলে। ওর দেয়। নানা শুধু খালুকে বলেছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি। বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পর পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয়। খালুর সম্মতিতেই জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজেই আমাকে ফোন দেয়। মানে আমার ফোন তো নষ্ট ছিল তখন। তাই তুর্যর ফোন দিয়ে আমার সাথে কথা বলেন তিনি। হুট করেই দেয় সেদিনই আংটি পোড়ানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পড়ে আর তোমার উপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারিনি আমি। হ্যাবলে দিয়েছিলাম। তারপর আংটির ব্যবস্থা উনারাই সব করেন।
বুঝলে? তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতেই সে ফতাফত প্রশ্ন করে, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হওয়াটা দেখতে ইচ্ছে করছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকাই তিহানের বাহুর নিচ দিয়ে ঢুকে বুকে মাথা রাখে। দুহাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চাসুলভ কণ্ঠে বলে, আমি একটু থাকি এখানটায়? থাকো। তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে। টেবিলের সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উকি দেয় তোহা। তিহান পায়ের উপর পা তুলে ফোনে কি যেন দেখছে। তোহা আস্তে করে বলে, দরজাটা আটকে দিয়ে যান। আমি যাচ্ছি। তিহান এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে। তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতো পরছে। তিহান পাশে যেয়ে দাঁড়ায়। জুতো পরা শেষে দরজার লক ঘুরাতে নিলেই তিহান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্ত বিলম্ব না করে তোহার দুহাতের আঙ্গুলের অগ্রভাগে ধরে চোখের সামনে তালু মেলে একে একে দুই হাতের তালুর মাঝখানটায় নম্রভাবে ঠোঁট ছুঁয়ে মোহবিষ্ট কণ্ঠে বলে, এই নরম কোমল আদুরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয়। চলবে।